বরিশালের জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান। বিকেলে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে সমাবেশ। কোনো বাধাই জনতার বিজয় ঠেকাতে পারবে না, কুড়িগ্রামের জামাতে আমির। দলীয় প্রার্থীর মৃত্যুতে স্থাপিত শেরপুর ৩-এর নির্বাচন। প্রচারণায় জমজমাট ভোটের মাঠ। প্রতিশ্রুতির পসরা নিয়ে গ্রাম শহর চষে বেড়াচ্ছে প্রার্থীরা। যোগ্য প্রতিনিধি বেছে নেয়ার প্রত্যয় ভোটারদের। এবং চট্টগ্রাম বন্দর ইজারার প্রতিবাদে লাগাতার কর্মবিরতিতে শ্রমিকরা। অচল অবস্থায় ব্যাপক আর্থিক ক্ষতি, দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালানোর হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। নির্বাচনী জনসভায় যোগ দিতে বরিশাল পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যোগ দিয়েছেন শহরের বেলস পার্ক মাঠে আয়োজিত জনসভায়। কিছুক্ষণের মধ্যেই এখানে ভাষণ দিবেন তিনি। তারেক রহমানের আগমন ঘিরে সকাল থেকে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বেলস পার্ক মাঠ। সভাস্থলে নেতাকর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। এদিকে বরিশালে কর্মসূচি শেষে যোগ দেবেন ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠের নির্বাচনী সমাবেশে। দর্শক, তারেক রহমানের সমাবেশের খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ শামীম। শামীম, তারেক রহমানের সমাবেশ ঘিরে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। বক্তব্য রাখছেন আজকে বিশাল সভাপতি উপস্থিত আছেন আমাদের নেতা জনাব তারেক রহমান, মন্ত্রিসদস্য, স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিএনপির মূল দল সহ সমস্ত অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের ভাই বোনেরা, উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের নেতা জনাব তারেক রহমান ২ বছর পরে দর্শক, এতক্ষণ দেখছিলাম বরিশালের জনসভার চিত্র। শবে বরাতকে কেন্দ্র করে জামাতে ইসলামী ঘরে ঘরে বাজার করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে দলটি চক্রান্ত করছে। সকালে রাজধানীর পল্লবীতে আদর্শনগরে গণসংযোগকালে ১২ ফেব্রুয়ারি সকাল সকাল কেন্দ্রে যেতে ভোটারদের প্রতি আহ্বান জানান আমিনুল হক। জামাত তারা ঘরে ঘরে গিয়ে টাকা দিয়ে অসহায় মানুষকে টাকা দিয়ে তাদের ভোট কেনার চেষ্টা করছে এবং তারা গতকালকে শবে বরাত গিয়েছে। তার আগের দিন রাতে তারা প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে পোলাওর চাল, মুরগি এগুলি গিয়ে ঘরে ঘরে দেওয়ার চেষ্টা করেছে। যখন সাধারণ মানুষের চোখে পড়েছে তখন তারা দৌড়ে পালিয়ে চলে গেছে। দর্শক, ঢাকা ১৬ আসনের প্রচারণার খবর জানাতে মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, ঢাকা ১৬তে প্রচারণার চিত্র কেমন দেখছেন, আমাদের জানাবেন। আপনি জানেন যে প্রচারণা কততম দিনে ঢাকা ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখি যে বিভিন্ন ওয়ার্ডে কিন্তু তিনি সংযোগ চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি যে অর্থাৎ উনি বিভিন্ন ধরনের পরিকল্পনা তুলে ধরছেন, অর্থাৎ বলছেন যে আসলে নির্বাচিত হলে যে মিরপুরে অর্থাৎ পল্লবী রূপনগরে একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা সহ জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরছেন। ভোটারদের ধারে ধারে ভোটাররা অর্থাৎ ব্যাপক সাড়া পাচ্ছেন বলে মনে যাচ্ছেন। আমরা
লাইভে আমরা কথা বলার চেষ্টা করবো যে ঢাকা 16 আসনে তার নিশ্চয় পারছে আমি হকের সাথে যদি একটু কথা বলতে চাই। আসলে আপনি তো আজকে 14তম দিনের মতো প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় সংযোগ করছেন, অর্থাৎ যে আপনার যে প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী তার বিরুদ্ধে অর্থাৎ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলছেন, সবকিছু মিলে যদি কেমন সারা পাচ্ছে যদি বলতেন আমাদের। আলহামদুলিল্লাহ, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে আমি আমার 14তম দিন গণসংযোগের কার্যক্রম চালাচ্ছি এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে নিরপেক্ষভাবে আবার এই ঢাকা 16 আসনে আমরা আমাদের প্রচার প্রচারণা চালাচ্ছি। এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু জামাতের যিনি প্রার্থী এবং তাদের যারা নেতৃবৃন্দ আছেন তারা রাতের অন্ধকারে ঘরে ঘরে গিয়ে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। তারা ঘরে ঘরে গিয়ে মাছ মাংস দিয়ে তারা ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে, যেটা টোটালি আচরণবিধি লঙ্ঘন। এবং আমি বিশ্বাস করি ইতিমধ্যে এই বিষয়গুলো আমরা আমাদের যে নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাকে মৌখিকভাবে জানানো হয়েছে। পাশাপাশি আমরা আমাদের কেন্দ্রীয় দপ্তরে যারা নির্বাচন পরিচালনার সমন্বয়কের দায়িত্ব পালন করছেন তাদেরকে ভিডিও ক্লিপ সহ ফুটেজ সহ তাদেরকে এগুলো বিষয়গুলো অবগত করা হয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে জানাবে। সো আমরা বিশ্বাস করি যে আমরা দীর্ঘ 17 বছর অপেক্ষা করেছি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। যারা আজকে নির্বাচনকে ব্যাহত করার জন্য, প্রভাবিত করার জন্য বিভিন্ন আচরণবিধি লঙ্ঘন করে টাকা পয়সা দিয়ে যারা ভোট কেনার চেষ্টা করছে, আমি তাদের সাথেও কথা বলেছি যাদের কাছে তারা এগুলো দিয়েছে এবং তারা বলেছে যে আমাদেরকে যত কিছুই দেখ না কেন দিন শেষে আমরা ধানের শীষে ভোট দিব ইনশাল্লাহ। ভোটারদের প্রতি কি আহ্বান থাকবে? ভোটারদের প্রতি কি আহ্বান থাকবে? আমার এখানে আলহামদুলিল্লাহ লেভেল প্লেইং ফিল্ড তৈরি আছে, কোনো রকম সমস্যা নেই। শুধু জামাতের প্রার্থী এবং তাদের যে নেতৃত্ব তারা ঘরে ঘরে গিয়ে রাতের অন্ধকারে টাকা দিচ্ছে, এটাই হচ্ছে বড় সমস্যা। এবং এটিকে প্রতিরোধ করার জন্য ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমি কথা বলেছি এবং আমাদের নেতা কর্মীদেরকে সতর্ক থাকতে বলেছি। যদি কেউ এরকম টাকা দিয়ে যদি কাউকে প্রভাবিত করার চেষ্টা করে, সাথে সাথে থানায় ফোন দিয়ে বা আর্মিকে ফোন দিয়ে যাতে তাদেরকে অ্যারেস্ট করিয়ে দেওয়া হয়। সাধারণ মানুষের যে ভোটের যে আশা, সেটা কতটা উৎসাহ নিয়ে অংশ নেবে? আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটি ভোটারদের সাথে কথা বলছি এবং তাদেরকে একটি বিষয় আশ্বস্ত করছি যে বিগত 15 বছর আপনারা ভোট দিতে পারেন নাই। আজকে বাংলাদেশে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ভোটের মাধ্যমে আপনার নাগরিক অধিকার প্রদানের মাধ্যমে আপনারা সরকারের কাছে যাতে জবাবদিহিতা চাইতে পারেন, আপনারা যাতে সরকারের কাছে একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করতে পারেন, এই কারণে আমাদের প্রত্যেকটি নাগরিকের উচিত ভোট কেন্দ্রে গিয়ে তার নাগরিক অধিকারটি প্রদান করা। ধন্যবাদ। মুক্তা, আপনি শুনছেন যে অর্থাৎ ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে ভোটাররা যাতে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে তাদের যে নাগরিক অধিকার অর্থাৎ যে ভোট প্রদান করতে পারে, নাগরিক অধিকার নিশ্চিত করতে পারে, সেই আহ্বান জানাচ্ছেন। এখানে অর্থাৎ এভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে ঢাকা 16 আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। পরবর্তীতে কোনো তথ্য থাকলে আপনার মাধ্যমে বসন্ত জানানো হবে। মুক্তি, পল্লবী থেকে ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ হুমায়ুন আপনাকে। ৭১-এর স্বাধীনতা বিরোধীরাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম। সকালে রাজধানী গুলশান পুলিশ প্লাজার সামনে পেশাজীবী সংগঠন আয়োজিত ধানের শীষের প্রচারণায় অংশ নিয়ে তারেক রহমানকে ঘিরে সব অপপ্রচার দেশের মানুষের রুখে দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। র্যাব আওয়ামী লীগে অংশ নিয়ে আসছে নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করার আহ্বান জানান সংগঠনটির নেতারা। দর্শক, বরিশালের বেডস পার্ক মাঠে আমরা সরাসরি চলে যাব, সেখানে আমাদের বক্তব্য রাখছেন তারেক জিয়া। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে এই মাঠে উপস্থিত প্রত্যেকটি ভাই বোন সহ সমগ্র বরিশাল বিভাগ সহ সমগ্র বাংলাদেশের প্রায় 13 কোটি ভোটার সেই নির্বাচনে ইনশাল্লাহ ভোট প্রদান করবে। প্রিয় ভাই বোনেরা, এই যে মঞ্চের সামনে আমার এখানে কিছু মানুষ বসে আছেন, এই মানুষগুলো গুম, খুন, জুলাই আন্দোলনে যে শহীদ হয়েছে সেই পরিবারের সদস্যবৃন্দ। এই যে পরিবারগুলো বসে আছে, তাদের যেই স্বজনেরা, যেই প্রিয়জনেরা
আজ গুমের শিকার, খুনের শিকার হয়েছে, জুলাই আন্দোলনে অত্যাচারে নির্যাতিত বা শহীদ হয়েছে, সেই মানুষগুলোর কি প্রত্যাশা ছিল? সেই মানুষগুলোর প্রত্যাশা ছিল এই বাংলাদেশে, বাংলাদেশের মানুষ তাদের যে অধিকার, যেই অধিকারকে বিগত 16 বছর ধরে ছিনিয়ে নেওয়া হয়েছিল, ভোটের অধিকার, কথা বলার অধিকার, সেই অধিকারকে জনগণের জন্য লড়াই করে আনতে গিয়ে এই মানুষগুলো হত্যার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। প্রিয় ভাই বোনেরা, বিগত 15 বছর আমরা দেখেছি যে জনগণের ভোট নিয়ে কিভাবে নিশিরাতের ভোট অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে কিভাবে আমি দামি নির্বাচন করা হয়েছিল, তথাকথিত নির্বাচনের নামে, মনে আছে আপনাদের? কিন্তু প্রিয় ভাই বোনেরা, গত 24 সালের ছাত্র জনতার আন্দোলনের মুখে সেই আমি দামি নির্বাচনের মালিক যারা, নিশিরাতের নির্বাচনের মালিক যারা, তারা জনগণের প্রতিরোধের মুখে এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন এই বাংলাদেশ হচ্ছে জনগণের বাংলাদেশ। এখন এই বাংলাদেশ চলবে জনগণের রায়ের ভিত্তিতে, এবং এই জন্যই বাংলাদেশের মানুষ আগামী 12 তারিখে তাদের পছন্দসই প্রতিনিধি নির্বাচন করবে, যারা জনগণের ইচ্ছা মতন জনগণের কাছে জবাবদিহি করার মাধ্যমে ইনশাল্লাহ আগামী দিন দেশ পরিচালনা করবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, 5ই আগস্টের পরবর্তীতে আমরা আশা করেছিলাম যে 5ই আগস্টের পূর্বে সেই যে স্বৈরাচার, যারা জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, তারা যেই ভাষায় কথা বলতো জনগণকে, বিভিন্ন বাংলাদেশের সম্মানী গুণী মানী ব্যক্তিকে যেভাবে অপদস্থ করত, যেভাবে মানুষকে তারা ছোট করত, নিশ্চয়ই 5ই আগস্টে তাদের পালিয়ে যাবার পরে এই রীতি নিশ্চয়ই বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু দুঃখের সাথে আমরা খেয়াল করলাম যে এই রীতি বন্ধ হয় নাই। একটি রাজনৈতিক দল যাদের একটি অন্য পরিচয় আছে, জনগণ যাদেরকে একটি ভিন্ন পরিচয় চিনে, জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে, গুপ্ত পরিচয়। আপনারা চিনেন কারা তারা গুপ্ত? বাংলাদেশের রাজনীতিতে কারা সেই গুপ্ত? চেনেন আপনারা, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। কেন? প্রিয় ভাই বোনেরা, এই বাংলাদেশে আবহমান কাল ধরে, শত হাজারো বছর ধরে এই বাংলাদেশে নারী পুরুষ সকলে মিলে মাঠে কাজ করে। বাংলাদেশে যেমন কৃষক ভাইরা কাজ করে মাঠে, একইভাবে আমরা জানি বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কৃষানির বোনরাও তারা মাঠে কাজ করে। প্রিয় ভাই বোনেরা, শুধু মাঠেই নয়, বিভিন্ন কল কারখানায় আমরা দেখেছি আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের নারীরা তারা পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। তারা যে গার্মেন্ট শিল্প নিয়ে সমগ্র পৃথিবীতে আমরা গৌরববোধ করি, সেই গার্মেন্ট শিল্প টিকিয়ে রেখেছে এই দেশের নারী সমাজ, এই দেশের মা বোনেরা। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখছি, অত্যন্ত ঘৃণার সাথে দেখছি এই যে নতুন জালেম, যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে,
এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। প্রিয় ভাই বোনেরা, যেই ব্যক্তি বা যেই দলের তার দেশের মা বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, যেই নেতা যেই দলের নেতাকর্মীদের নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশের মানুষ আত্মসম্মানমূলক কোনো মর্যাদাপূর্ণ কোনো আচরণ আশা করতে পারে না। দর্শক, এতক্ষণ বরিশালে বেলস পার্ক মাঠের জনসভায় ছিলাম, যেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখছিলেন। চলে যাচ্ছি পরের সংবাদে। কোনো বাধাই জনতার বিজয় ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান। কুড়িগ্রামে 11 দলীয় ঐক্য জোটের জনসভায় একথা বলেন তিনি। কোনো দলের হুমকিতে ভয় না পেয়ে নারীদের লড়ে যাওয়ার আহ্বান জানান জামাতে আমির। কর্মরত গেলে দেশের সবচেয়ে বঞ্চিত জেলা কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি। যুবকরা তৈরি হয়ে যাও, এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই বাংলাদেশের ভার তোমরা বহন করতে রাজি আছো? মোবারকবাদ। এগিয়ে যাব, কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। বাধা মানবো না ইনশাআল্লাহ, বাধা মানবো না। কোনো বাধাই এবার জনতার বিজয় আর ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আজ নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবে জামাতে ইসলামী, যার নাম দেয়া হচ্ছে জনতার ইস্তেহার। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই ইস্তেহার প্রকাশ করা হবে। অনুষ্ঠানে জামাতে আমির ডক্টর শফিকুর রহমান সহ দলের শীর্ষ নেতা, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, কূটনৈতিক এবং রাজনৈতিক ও বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। শেরপুর 3 আসনের জামাতে প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। বাদ জোহর শেরপুরে এবং আসরের নামাজের পর নিজ গ্রামে শিবর দিতে হবে দ্বিতীয় জানাজা। এদিকে নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। পরবর্তীতে এই আসনের জন্য নতুন তফসিল ঘোষণা করা হবে। জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আটক সরোয়ারের আলম বঙ্গভবন রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার। জামাতে আমির ডিভাইস নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কিত পোস্ট ইস্যুতে মঙ্গলবার মধ্যরাতে তাকে আটক করা হয়। এদিকে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে অভিযান পরিচালনা করেছে গোয়েন্দা পুলিশ। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করেছে মুন্সিগঞ্জে। শহর থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা, নির্বাচনী তৎপরতা চোখে পড়ার মতো। প্রার্থীদের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। এলাকার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা। মোহাম্মদ সুজনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে মুন্সিগঞ্জের রাজনৈতিক মাঠ। 955 বর্গ কিলোমিটার আয়তনের মুন্সিগঞ্জে 3টি আসনে মোট ভোটার 14,19,614 জন। এর মধ্যে পুরুষ ভোটার 7,30,435 জন এবং মহিলা ভোটার 6,89,175 জন। তৃতীয় লিঙ্গের রয়েছেন 4 জন ভোটার। শ্রীনগর সিরাজদি খান নিয়ে মুন্সিগঞ্জ 1 আসনে ভোটার 5,39,303 জন। বিগত সময়গুলোতে ভোটাধিকার প্রয়োগ নিয়ে শঙ্কা থাকলেও এবার প্রার্থীরা আশা করছেন শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রতীকে ভোট দিতে পারবেন। মানুষ তাদের যে কাঙ্ক্ষিত পছন্দের যে প্রার্থী এবং তাদের যে প্রকৃত জনপ্রতিনিধি যাকে তারা সবসময় কাছে পাবে এবং যাদের দিয়ে তাদের উপকার হবে এবং দেশ এবং জাতির খেদমত হবে, এরকম প্রার্থীকেই তারা আগামী সংসদ নির্বাচনে বেছে নেবে। একমাত্র আমি দেখছি যে ধানের বিকল্প নাই,
সবাই বলে যে না, আমরা ধান ছাড়া অন্য কোনো কিছু বুঝি না। তাই আমি আশা করি আল্লাহর উপরে ভরসা রেখা বিপুল ভোটের মাধ্যমে ইনশাল্লাহ আমি জয়যুক্ত হতে পারবো। মুন্সিগঞ্জ ২ লৌহজং টঙ্গিবাড়ি আসনে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মিছিল, পথসভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। আমরা চাবো যে আগামী সরকার আসলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং এই যুব সমাজকে একটি উন্নয়নমুখী যুব সমাজ এবং উন্নয়নমুখী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য যুব সমাজকে বিভিন্ন জায়গায় দায়িত্ব অর্থাৎ কর্মশীল যুব সমাজ হিসাবে পরিণত করা, অর্থাৎ বেকার যুবকদের কর্মীর হাতে হাতিয়ারে পরিণত করা। জাতীয় পার্টি জনগণের স্বার্থের পক্ষে, জনগণকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য জাতীয় পার্টি শত প্রতিকূল অবস্থার মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছে। যে কোনো রাজনৈতিক যুদ্ধে লড়াইটা একটা ইনএভিটেবল পরিণতি অবশ্যই আমরা চাই, কারণ দেশের সামগ্রিক প্রেক্ষাপটে অনেক চেঞ্জ হয়েছে এবং এই চেঞ্জের প্রেক্ষিতে মানুষ আসলে নতুন সিস্টেম, নতুন মানুষ, নতুন রাজনৈতিক দল। মুন্সিগঞ্জ ৩, মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া আসনে উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। আর ভোটারদের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে বাড়তি আগ্রহ। মুন্সিগঞ্জ ২ না শুধু, টোটাল মুন্সিগঞ্জ ১, ২, ৩ মিলে মুন্সিগঞ্জ জেলার ব্যাপক উন্নয়ন আমরা প্রত্যাশী। যারাই নির্বাচিত হবে তাদের প্রধান ম্যানিফেস্টো হওয়া উচিত সড়ক যোগাযোগের ব্যবস্থাকে উন্নয়ন করা। আগে যারা ছিল এরা কোনো কিছু উন্নয়ন করে নাই, শুধু আনসার খাইছে। এলাকাকে বদলে ফেলতে হলে অবশ্যই একটি নির্বাচিত প্রতিনিধি আমাদের দরকার। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। সব মিলিয়ে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মুন্সিগঞ্জে এখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। কে হাসবে শেষ হাসি, সেটাই এখন দেখার অপেক্ষা। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, নির্বাচনী প্রচারণা শেষে কথা বলছেন বিএনপির নেতারা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আর মাত্র কয়েকদিন আছে, এই কয়েকদিনের মধ্যে তাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এই কারণে এখন থেকেই তাদের মাথা খারাপ। আমরা বলবো মাওলানা সাহেবরা একটু আসতে, মাওলানাও তো ওনারা, তাই না? তা আজকে বলবো যে আপনারা তো ধৈর্য ধরেন, ক্যাডার জামাত একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরে 12 তারিখ পর্যন্ত থাকেন, নাহলে 12 তারিখের পরে শুয়ে পড়বেন, এখনই দরকার হলে বৈশা পড়েন। যদি অধৈর্য হন তাহলে বৈশা যান। গতকালকে ক্যান্টনমেন্টের এখানে যে ঘটনা ঘটেছে, ন্যাক্কারজনক ঘটনা, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং এতে জামাতের মুখ উন্মোচন হয়েছে। তারা যে এখন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীকে গ্রহণ করতে পারে নাই, এটাই তার প্রমাণ। কারণ মুক্তিযুদ্ধের সময় তো তারা এই সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করছে, কাজে এখনো তারা সেই পাকিস্তান ভাবধারাতে আছে। তাই সমবেত বন্ধুগণ, আমরা বলতে চাই যে কথা বলা হয়েছে তার জন্য তাকে বিচার করতে হবে, বিচার আওতায় আনতে হবে। আমাদের সেনাবাহিনীদের যেভাবে তিনি ধিক্কার জানিয়েছেন, যেভাবে সমালোচনা করেছেন, সেটা কোনো ভাষা হতে পারে না। পাশাপাশি সেখানে আবার আমাদের নেতা তারেক রহমানের নাম এনেছেন। কেন রে ভাই? উনি আমার মনে হয় জামাতের প্রার্থীর চেয়ে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচয় দিতে বেশি ভালোবাসেন। মানে তারেক রহমানের নামটা আনতে পারলে মনে নিজে একটু বড় হন, বড়। দর্শক, এতক্ষণ যুক্ত ছিলাম বিএনপির জনসভায়। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শ্রমিক কর্মচারীরা। সকাল 8টায় শুরু হয় এই কর্মসূচি। এর আগে শনিবার থেকে দৈনিক 8 ঘন্টা করে কর্মবিরতি পালন করে শ্রমিকরা। মঙ্গলবারের কর্মসূচি ছিল 24 ঘন্টার। আর আজ থেকে লাগাতার কর্মবিরতিতে বন্দরের অচল অবস্থায় আরও দীর্ঘায়িত হচ্ছে। দেশের প্রধান সমুদ্র বন্দর থেকে পণ্যের আমদানি রপ্তানি বন্ধ থাকায় বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়ছে দেশটি।
দর্শক, এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, চট্টগ্রাম বন্দরের আজকের চিত্র কেমন দেখছেন এবং শ্রমিকরা এই বিষয়ে কি বলছেন, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের যে প্রবেশদ্বার অর্থাৎ ৪ নাম্বার গেটে রয়েছি। আমি যদি আপনাকে গেটটা একটু দেখাই, এখানে অন্য দিন পণ্য পরিবহন এবং শ্রমিক কর্মকর্তা ব্যবসায়ী অর্থাৎ এখানে ব্যস্ততম যে গেট, সেই গেট একদম নীরবতা। অর্থাৎ আমরা গত শনিবার থেকে চট্টগ্রাম যে সংগ্রাম পরিষদ যে ৮ ঘন্টা করে তারা কর্মবিরতি পালন করছিল, এরপরে একদিন ২৪ ঘন্টা এই কর্মবিরতি পালন করে গতকাল থেকে যে অনির্দিষ্টকালের যেই তারা ধর্মঘটের ডাক দিয়েছে, সেই কারণে কিন্তু চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠা নামা অর্থাৎ পরিবহন সবকিছুই বন্ধ রয়েছে। তো আমরা দেখছি সকাল থেকে কিছু শ্রমিক কিন্তু তারা আসলেও তারা কিন্তু কাজে যোগ দেয়নি, বাইরে গেটের বাইরে তারা ঘোরাফেরা করছেন। এবং শ্রমিক নেতাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন আসলে যেই এনজিটি যে ইজারা দেওয়ার সেটি যদি প্রত্যাহার না করে তাহলে তারা অনির্দিষ্টকালের যে কর্মবিরতি সেটি কিন্তু তারা পালন করে যাবেন। এবং এই কারণে কিন্তু যারা শ্রমিক সংগঠনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে কিন্তু প্রায় ১৬ জনকে চট্টগ্রাম বন্দর থেকে অন্যান্য বন্দরে তাদেরকে বদলি করা হয়েছে। তারপরে কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন, অনির্দিষ্টকালের জন্য তারা চালিয়ে যাবেন। এবং চট্টগ্রাম বন্দরের যে কার্যক্রম বন্ধ থাকায় কিন্তু বাংলাদেশের যে প্রাণ কেন্দ্র চট্টগ্রাম বন্দর, সেই বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় কিন্তু বাজারে নিত্যপণ্যের দামও কিন্তু বাড়ার আশঙ্কা রয়েছে, সচেতন মহল বলছে। তো চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর যেটি থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। মুক্তি। ধন্যবাদ সুমন আপনাকে। আগামী নির্বাচন নিয়ে ১১,০০০ ভোটারের উপর পরিচালিত এক জরিপে চমকপ্রদ তথ্য দিয়েছে সিআরএফ। প্রতিবেদনে দেখা যায় ৯০% বেশি মানুষ ভোট দিতে আগ্রহী, যেখানে ধর্মীয় ইস্যুর চেয়ে ৬৭% ভোটারের কাছে দুর্নীতি প্রধান উদ্বেগের বিষয়। সকালে জাতীয় প্রেস ক্লাবের আনকভারিং দ্য পাবলিক পালস আ নেশন ওয়াইড সার্ভে শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশকালে এসব তথ্য জানায় কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন সিআরএফ। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বরিশালের জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান। বিকেলে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে সমাবেশ। কোনো বাধাই জনতার বিজয় ঠেকাতে পারবে না, কুড়িগ্রামের জামাতে আমির। দলীয় প্রার্থীর মৃত্যুতে স্থগিত শেরপুর ৩ আসনের নির্বাচন। প্রচার প্রচারণায় জমজমাট ভোটের মাঠ। প্রতিশ্রুতির পসরা নিয়ে গ্রাম শহর চষে বেড়াচ্ছে প্রার্থীরা। যোগ্য প্রতিনিধি বেছে নেওয়ার প্রত্যয় ভোটারদের। এবং চট্টগ্রাম বন্দর ইঞ্জার প্রতিবাদে লাগাতার কর্মবিরতিতে শ্রমিকরা। অচল অবস্থায় ব্যাপক আর্থিক ক্ষতি, দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালানোর হুঁশিয়ারি। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।